বলেন এই মুহূর্তে পৃথিবীর সেরা খেলোয়াড়কে? পৃথিবীর সেরা খেলোয়াড় দিয়ে অবশ্য ব্যাপারটা বোঝা যাবে না, আপনাকে বুঝতে হবে গোটকে, মানে গ্রেটেস্ট অফ অল টাইম। তো এই কোশ্চেন শোনার পরে আমি নিশ্চিত আপনাদের মাথার ভিতরে মেসি রোনালদো এই ভেজাল লেগে গেছে। বড় জোর আপনারা এমবাপ্পের কথা ভাবতে পারেন। আমি বলি যে এইসব কথায় কাজ হবে না, আপনি একটু ফেসবুকে GOAT লিখে সার্চ দেন তো কি আসে। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্টনির নাম চলে আসছে। কে এই অ্যান্টনি? আপনারা বেশিরভাগই চেনেন না, অন্তত আমি তো চিনতাম না সেভাবে যে কে এই অ্যান্টনি। অথচ অ্যান্টনি দ্য গোট লিখে সার্চ দেন, শত শত মিম আপনার সামনে চলে আসবে, শত শত ভিডিও চলে আসবে, শত শত টেক্সট চলে আসবে। এখন পৃথিবীতে গোট বলতে ফুটবল ভক্তরা, বিশেষ করে ফাজিল ভক্তরা একজন চেনে, সে হচ্ছে অ্যান্টনি দ্য গোট। ব্রাজিলের খেলোয়াড় অ্যান্টনি। দিন দুনিয়ার সমস্ত খেলোয়াড় এক পাশে আর অ্যান্টনি এক পাশে। সমস্ত ট্রল যা কিছু হোক না কেন, সে ভালো খেললেও ট্রল, খারাপ খেললেও ট্রল। ভালো অবশ্য খুব একটা খেলে না, খারাপই বেশি খেলে। এই সব নিয়ে ট্রল হর হামেশা চলতেছে এবং সব সময় নানা রকম যুক্তি তুলে। সর্বশেষ কালকে একটা যুক্তি দেখতেছিলাম যে 2025 সালে অ্যান্টনি 2 গোল করছে, ওদিকে ম্যারাডোনা, পেলে, জিদান, রোনালদিনো, কাকা সবাই মিলেও 2025 সালে একটা গোলও করতে পারে নাই। তাহলে বোঝেন কে বড়? অ্যান্টনি নিশ্চয়ই বড়, কারণ সে 2টা গোল করছে। এরকম বিকট সব যুক্তি দিয়ে প্রতিনিয়ত অ্যান্টনিকে গোট বানানো হচ্ছে। এটা কেন হয়? আমি আসলে একটু ভাবার চেষ্টা করলাম যে একটা ছেলে, অল্প বয়সী ছেলে, ব্রাজিল থেকে আসছে, ওর হিস্ট্রি নট দ্যাট ব্যাড, এবং এখন যে রিয়েল বেটিসে খেলতেছে খুব খারাপ খেলতেছে তাও না। তাহলে কেন সবার এরকম চক্ষুশূল হয়ে উঠলো এই অ্যান্টনি? এবং অ্যান্টনির লোকটা কে? কিভাবে সে এরকম মহাজাগতিক ট্রলের পাত্র হয়ে উঠলো? এই ব্যাপারটা একটু আমি নিশ্চিত আপনারা বেশিরভাগ জানেন, তারপরেও আমরা যারা আছি টুকটাক কম জানি, তাদের জন্য একটু আসেন এই গল্পগুলো করি আজকে। আগে যেটা বলছি, অ্যান্টনি হচ্ছে ব্রাজিলের ছেলে এবং অ্যান্টনি কিন্তু আসলে খুব পোটেনশিয়াল একটা ছেলে। অ্যাটলিস্ট একটা সময় পর্যন্ত মনে করা হতো যে অ্যান্টনি অনেক বড় হবে। জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে, অলিম্পিক গোল্ড জেতা দলের মেম্বার ছিল, সাও পাওলোতে খেলছে এবং সাও পাওলোর গ্রাজুয়েট, সে সাও পাওলো একাডেমির গ্রাজুয়েট। এরপরে সে আয়াক্সে খেলছে, এরপরে সে ম্যানচেস্টার ইউনাইটেডে আসছে। দেখেন এই 3টা ক্লাব যে লোক পাড়ি দিতে পারে, মানে প্রথমে সাও পাওলো, তারপরে আয়াক্স, তারপরে ম্যানচেস্টার ইউনাইটেড, এই 3টা ক্লাবে যে পা রাখতে পারে সে ভোট না হোক একটা ওয়ার্ল্ড ক্লাস তো বটেই, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। কিন্তু মুশকিলটা হলো যে ও তো উইঙ্গার, উইঙ্গারের কাছ থেকে তো মানুষ মিনিমাম এক কিছু গোল আশা করে, গোল না হলেও কিছু অ্যাসিস্ট আশা করে। মুশকিলটা হলো আয়াক্সে আসার পর থেকে, সাও পাওলোতেও খুব বেশি না, আয়াক্সে আসার পরে ওর একটা ভয়াবহ গোল করা শুরু হলো। শুধু গোল করা না, ওই অর্থে তেমন কোনো পারফরমেন্সে নাই। তারপরেও টেন হ্যাগ কি দেখে ওরে ম্যানিউতে আনলেন এটা নিয়ে খুব তর্ক চললো, তখন সবাই নিন্দামন্দ করলো। সে আসলে ট্রলের বিষয় হওয়া শুরু করলো কিন্তু ম্যানচেস্টারের সাপোর্টারদের দ্বারাই। তারাই প্রথম চিল্লাপাল্লা শুরু করলো যে টেন হ্যাগ থেকে অ্যান্টনিরে ধরে নিয়ে আসছে, কে এই অ্যান্টনি, এ অ্যান্টনি কোন? হ্যাঁ, মনে আছে না ওই সিনেমাটার নাম? আসলেই তখন সবাই খুঁজে বেড়াচ্ছে যে অ্যান্টনি কে। এবং এই প্রশ্নটা ভয়াবহ হয়ে দাঁড়ালো প্রথম বছরটায়। প্রথম 1 বছরে অ্যান্টনি বোধহয় সাকল্যে একটা গোল করতে পারলো, নাকি টানা 1 বছর গোলহীন ছিল, কোনো অ্যাসিস্টও নাই। মাঠে নামে উদ্ভট সব কাণ্ড কারখানা করে, উদ্ভট সব কথা বলে, গোলও করতে পারে না, অ্যাসিস্টও করতে পারে না। তখন তো ইউনাইটেডেরও পারফরমেন্স ভালো না, ফলে ওই অ্যান্টনির প্রতি বিরক্তিটা বিরক্তিতেই ছিল। তখন ওই রকম ভয়াবহ ট্রল শুরু হয় নাই, তখনও সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছিল। ট্রলটা মারাত্মক আকার ধারণ করলো হচ্ছে 2024-এর শুরুর দিক থেকে, এবং সেইটার জন্য কিন্তু অ্যান্টনি কাউকে দায় দিতে পারবে না, সেইটা মূলত অ্যান্টনিই দায়ী। 2023-এরও শেষ দিকে সে কিছু ভুতুড়ে কাণ্ড কারখানা মাঠে করছে, যেগুলো মূলত আমার কাছে মনে হয় জ্লাতানের কাছ থেকে দেখতে পারলে মনে হতো যে ওকে ঠিক আছে। কেমন ভুতুড়ে কাণ্ড? সে উইঙ্গার, বল নিয়ে ঢুকছে, ওর কিন্তু সলোরান নট দ্যাট ব্যাড, আমি দেখতেছিলাম একটু আগে 2-একটা ক্লিপ, একেবারে খারাপ না, ভালোই বল নিয়ে ঢোকে। কিন্তু কি করলো, ওর স্ট্রাইকার বা কে একজন বল রিসিভ করার জন্য বক্সে একদম খুব ভালো পজিশনে আছে। ও তখন নর্মালি বলটা ক্রস করে দিলেই হয়, ক্রস করার মতো অত বড় দূরত্বও না, মানে ও নর্মালি পাস করে দিলেই অ্যাকচুয়ালি হয়ে যায়। ও বলটা পাস করলো ঠিকই, কিন্তু পায়ের উল্টো পাশ দিয়ে, মানে নর্মালি তো সে পায়ের এই পাশ দিয়ে পাস করবে, সে পাটা ঘুরালো, পাটা ঘুরায় একটা আর্ট করার ভঙ্গিতে পায়ের উল্টো পাশ দিয়ে বলটা মারলো, প্লেয়ারের ধারে কাছেও গেল না বলটা, ফলে রিসিভ করতে পারলো না, নিশ্চিত গোল বঞ্চিত হলো ম্যানইউ। এই ঘটনা তার প্রায় ঘটতে থাকলো, যে সে মাঠে বিভিন্ন কিরদারি করার চেষ্টা করে। ধরেন রোনালদিনো, স্পেশালি সে কপি করে হচ্ছে রোনালদিনোরে।
রোনালদিনো যেসব কাজ করতো, নাটমেক করার চেষ্টা করতো, তারপরে ফলস ড্রিবল, অমুক তমুক নানা রকম কি সব তার মনেও আসে না। সে একবার সবচেয়ে ইন্টারেস্টিং যে ঘটনা ঘটলো, একবার নাটমেক করতে গিয়ে নিজের পায়ে বল লাগায় বল মাঠের বাইরে চলে গেল, মানে বাউন্ডারির বাইরে চলে গেল, নিজেই একটা থ্রো ইন দিয়ে দিল প্রতিপক্ষরে। যেটা দিয়ে সবচেয়ে বেশি ট্রলের উপলক্ষ হলো সেটা হচ্ছে তার সামনে কেউ নাই, সে হঠাৎ করে বল নিয়ে স্পিন করলো, বল এক পায়ে রেখে বল স্পিন করলো। বাবা তুমি জানি যে এটা তুমি পারো, তোমার খালি মাঠে এটা করার দরকার কি, তোমার আশেপাশে নাই, তুমি তো এটা করবা হচ্ছে কাউরে ডস দেওয়ার জন্য, কাউরে প্রতারিত করার জন্য, সেই কাজটা কেউ নাই, তাহলে তুমি কেন করবা? সেই কাজ করলো এবং শেষ পর্যন্ত বলের কন্ট্রোল হারালো। প্রচুর ফালতু ড্রিবল করে, প্রচুর ফালতু ড্রিবল করে। এই জিনিস করতে দেখতাম আরিয়েল ওর্তেগারে। উইথ ডিউ রেসপেক্ট, ওর্তেগার ড্রিবল দেখে আমার প্রায় মনে হতো যে গণিত বইতে আমরা পড়তাম না যে নৌকা ডাঙায় বেঁধে রেখে মাঝি যে নৌকা বাঁচছে, এটা কোনো কাজ না। ওর্তেগার ড্রিবল ছিল সেরকম, যে ড্রিবল করতো সেটা কোনো আউটপুট ছিল না, সেটা দিয়ে কোনোদিন কিছু হতো না, না কোনো স্ট্রাইকারের পায়ে বল যেত, না গোল হতো। এরকম অর্থহীন ফালতু সব ওয়ান ম্যান শো, বিভিন্ন রকম শো পিস আইটেম, এগুলো করেই মূলত অ্যান্টনি দৃষ্টিটা আকর্ষণ করলো। এবং ইংল্যান্ডের সিনিয়র খেলোয়াড়রাই মূলত এই টার্মটা প্রথম বললেন যে ও একটা শোম্যান, ওর আসলে ফুটবলার হওয়ার কোনো ব্যাপার নাই, ও শুধু ওই যে সার্কাসের মতো শো দেখাইতে পারে। এই শুরু হলো তারে নিয়ে ট্রল। প্রথম জিনিসটা একদম ক্রিয়েট হলো একটা প্রেস কনফারেন্স থেকে। ওই একটা ম্যাচে ওরকম ফালতু ড্রিবল করে আসছে বা ফালতু একটা স্পিন করে আসছে, আসার পরে কোনো কারণে প্রেসের মুখোমুখি হয়েছে, তখন প্রেস তারা জিজ্ঞেস করছে যে এই যে কাজটা করছেন এটা আউটপুটটা কি? তখন সে বলছে ড্রিবল হচ্ছে আমার রক্তে, আমাকে কেউ কখনো থামাইতে পারবে না, আমি প্রয়োজনে বাস ড্রাইভারকে নাটমেক করতে পারি, প্রয়োজনে ড্রাগ ডিলারকে ড্রিবল করে কাটায় যেতে পারি, আরো এরকম কি সব গালবরা কথাবার্তা বলছে। বলছে আই এম দ্য বেস্ট, আমি চাইলে যে কোনো জায়গা থেকে ড্রিবল করে আগায় যেতে পারি, কাউরে ভয় পাই না, আমার এটা রক্তে আছে। এই ভাই, এই যে আই এম দ্য বেস্ট বলছে, এই শুরু হলো আসলে ট্রল, ট্রল ট্রল আর ট্রল। এবং সেই ট্রল যে কি সৃজনশীল, মানে অ্যান্টনি নিজেও যে রাগ হবে সে উপায় নাই, এত সব সৃজনশীল ট্রল। এই যে ও রিয়াল বেটিসে যোগ দিল, যোগ দেওয়ার পরে প্রথম ম্যাচটা রিয়াল বেটিস জিতলো, জেতার পরে একটা দারুণ ট্রল দেখলাম। সেইটা কি? সেটা হচ্ছে মেসির একটা ছবি দেওয়া, সেখানে লেখা এতগুলো লা লিগা হার, পাশে রোনালদোর একটা ছবি দেওয়া, সেখানে লেখা এতগুলো লা লিগা হার, আর অ্যান্টনি এভাবে দাঁড়ায় আছে রিয়াল বেটিসের জার্সি পরে, সেখানে লেখা 0 লা লিগা হার। খেলছেই একটা ম্যাচ, সেই একটা ম্যাচ নিয়ে, এবং নিচে লিখছে দিস ইজ দ্য রিজন হোয়াই অ্যান্টনি ইজ গোট। এরকম শত শত মেমে আপনি পাবেন, আমি সব বলে আপনারা ওই আনন্দ দিতে পারবো না, ওই রস আমার ভিতরে নাই। আপনারা একটু গুগল করলে অ্যান্টনি দ্য গোট লিখে গুগল করলে শত শত মিম পাবেন, এবং আমি নিশ্চিত যে এগুলো আপনি দেখে অভ্যস্ত। আমার কাছে কিন্তু এই যে অ্যান্টনির ট্রল করা গোট বলে এই জিনিসটার ভিতরে অন্য একটা মজা লাগে, অন্য একটা মজা লাগে। সেটা হচ্ছে এইটা এমন একটা সার্কাজম, এটাকে এখন আর আমি ট্রল বলবো না, এটা এমন একটা সার্কাজম যেটা দিয়ে আসলে ফুটবল ভক্তরা অন্য কিছু বলতে চায় বলে আমার একটা সন্দেহ আছে। মানে আমি জিনিসটা রিড করতেছি, বেশ কিছুদিন ধরে রিড করতেছি, আমি অ্যান্টনির খেলা দেখি নাই, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা আমার রাত জেগে দেখার তো প্রশ্নই আসে না, রিয়াল বেটিসেরও দেখি নাই। কিন্তু এই অ্যান্টনির নিয়ে যখন থেকে আমার সামনে মিমগুলো আসে, তখন থেকে আমি ব্যাপারটা রিড করার চেষ্টা করতেছি যে এটা তো বড় বড় প্রতিষ্ঠানও করে। ধরেন কিছুদিন আগে ডমিনো পিৎজা, ওরাও অ্যান্টনিরে নিয়ে একটা ট্রল করলো এরকম গোট করে। আবার আপনি দেখবেন ব্লিচার রিপোর্ট, goal.com, মোটামুটি যারা ওয়েল এস্টাবলিশ, তারাও অ্যান্টনিরে নিয়ে ট্রল করে। এই ট্রলটারে আমি একটু অন্যভাবে রিড করলাম গত কয়েকদিন ধরে, সেই রিডটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার কাছে এটাতে শুধু ট্রল মনে হচ্ছে না, আমার কাছে মনে হচ্ছে এইটা হচ্ছে আমরা যারা পরিসংখ্যান দিয়ে, গোল দিয়ে, তারপরে বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্স হাজির করে কারো শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাই না, তাদের মুখে সম্ভবত একটা থাপ্পড় মারার চেষ্টা। দেখেন, আমরা যখন গোল দিয়ে বিচার করার চেষ্টা করি, আমি মানে কাউরে ছোট বড় করতেছি না, ধরেন রোনালদো ভক্তরা দাবি করেন যে রোনালদো এতগুলো গোল করছে, মেসি করতে পারে না। এখানে তো পার্সপেক্টিভ আছে, কনটেক্সট আছে, নানা রকম আলোচনা করতে হবে। বা পেলেও তো রোনালদোর মতো এত গোল করতে পারেন নাই, ম্যারাডোনা তো প্রশ্নই আসে না। এখন তাহলে প্রত্যেকের আলাদা আলাদা কনটেক্সট হিসাব করতে হবে না, যে মেসি কোন পজিশনে খেলে, মেসি কে, মেসি তো প্লে মেকার মূলত, মেসি কতগুলো অ্যাসিস্ট করছে, মেসির অ্যাসিস্ট প্লাস গোল দেখেন, রোনালদোর অ্যাসিস্ট প্লাস গোল দেখেন।
বা আবার ম্যারাডোনার পরিস্থিতি ভাবেন, ম্যারাডোনা তো মেসির চেয়েও পেছনে খেলা একজন মিডফিল্ডার ছিল। ম্যারাডোনার তো আপনি গোল দিয়ে একেবারেই বুঝতে পারবেন না। পেলের ব্যাপারটা, পেলে কোন জায়গায় খেলছেন, কোন সময়ে খেলছেন, তার টিমটা কত স্টারডাস্টেড ছিল, যেটা আগেও একদিন বলছি। পেলে ওই টিমে না খেললে আপনি কখনোই টের পাইতেন না যে পেলে নাই। এমন একটা মহামানব টিমে খেলতেন, মানে সর্বকালের সেরা একটা টিমে উনি খেলতেন, প্রতিটা পজিশনে গ্রেট গ্রেট ফুটবলার। ফলে পেলেকে তাদের সঙ্গে গোল শেয়ার করতে হয়েছে। পেলে একা তো গাদা গাদা গোল করে আগায় যেতে পারবেন না। এখন দেখেন, একটা সময় পর্যন্ত সুনীল ছেত্রীর গোল মেসির চেয়ে বেশি ছিল। কারোর কি এই দুঃসাহস আছে সুনীল ছেত্রীর মেসির সঙ্গে কম্পেয়ার করবে? সুনীল ছেত্রী বড় খেলোয়াড়, আমাদের পার্সপেক্টিভে অনেক বড় খেলোয়াড়, কিন্তু এই যে নাম্বার দিয়ে বা বিভিন্ন পরিসংখ্যান দিয়ে বা বিভিন্ন ম্যাচের পরে আমি দেখি সোফা স্কোরের রেটিং দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করি। এটা শুধু আমি না, আমাদের পুরো পৃথিবীর এখন টেন্ডেন্সি হয়ে গেছে খুব যন্ত্র নির্ভর। আমরা চোখের খেলার যে মুগ্ধতা, কনটেক্সট বোঝা, ম্যাচের সিচুয়েশন বোঝা, এই ব্যাপারগুলো বাদ দিয়ে আমরা চলে গেছি এইসব পরিসংখ্যানে। পরিসংখ্যান দিয়ে আমরা শ্রেষ্ঠত্ব বোঝার চেষ্টা করি। আচ্ছা বলেন তো তাইলে জিয়ানলুইজি বুফন, অলিভার কান, এদের আপনি কি দিয়ে বুঝবেন? বুঝলাম যে তাও তাদের সেভ দিয়ে বোঝার উপায় আছে। আমি প্রায় বলি ডিফেন্সিভ মিডফিল্ডারদের কি দিয়ে বুঝবেন? ডিফেন্সিভ মিডফিল্ডারদের কি দিয়ে বুঝবেন? ধরেন যে লোক সেন্টার ব্যাক, তারও তো কিছু বোঝানোর স্ট্যাটিস্টিক্স থাকে, যে সে ম্যাচে কয়টা ক্লিয়ার করছে, কয়টা দুর্দান্ত ইন্টারসেপশন করছে। মিডফিল্ডারদের তো থাকেই, তাদের কয়টা চান্স ক্রিয়েট করছে, কয়টা অ্যাসিস্ট করছে, আর স্ট্রাইকারদের কথা বাদই দিলাম। কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে বসে সারাদিন ডার্টি ওয়ার্ক করতেছে, সারাদিন ডার্টি ওয়ার্ক করতেছে, অন্যের খেলা নষ্ট করতেছে। আবার সুযোগ হলে প্রথম খেলা তৈরি করতেছে, প্রথম বলের উৎস হচ্ছে সেই লোকটা। তারই যে কাজটা, এই কাজটা তো আপনি সাদা কালো পরিসংখ্যানে বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনাকে হয়তো সোফা স্কোর রেটিং এ যখন আপনি ক্লিক করবেন, ফুল পেজটা ওপেন হলে ওখানে দেখাবে যে এই কয়টা ক্লিয়ারেন্স, এই কয়টা ইন্টারসেপশন। ক্লিয়ারেন্স আর ইন্টারসেপশনই কি একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের সব? আপনার তাই মনে হয়? তার যে বাকি ডার্টি ওয়ার্ক, শুধু শ্যাডো করেছে যে কয়টা বল নষ্ট করে, প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করে। আপনি একজন রদ্রির কথা ভাবেন, আপনি একজন বুস্কেটসের কথা ভাবেন, বা আপনি হামজার কথা ভাবেন। ওই দিন দেখলাম সুনীল ছেত্রী শুধুমাত্র হামজা আসতে পারে এই ভয়ে একটা অকওয়ার্ড বল হেড করে দিল। বলটা শুধু বুকে রিসিভ করে বলটা নামালেই গোল হয়ে যায়, বাংলাদেশ গোল খেয়ে যায়। কিন্তু সুনীল ছেত্রী বলটা রিসিভ করলো না এই ভয়ে, মানে বুকে রিসিভ করে নামানোর টাইমটা নিল না এই ভয়ে যে হামজা যদি চলে আসে। ভাই এইটা কোন স্ট্যাটিস্টিক্সে থাকবে আপনি বলেন? এই কনটেক্সট, এই সময়টা যদি আপনি সরাসরি চোখে না দেখেন, শুধু স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা যে গ্রেড বানানোর চেষ্টা করি, শুধু 5টা ট্রফি, শুধু 4টা ট্রফি, শুধু কয়টা ব্যালন ডিওর, শুধু কয়টা ফিফা বর্ষসেরা খেলোয়াড়, এই দিয়ে কি হয়? দেখেন, খুব নিষ্ঠুর একটা কথা বলি, খুব আমার বিপক্ষে যাবে। এমি মার্টিনেজ পরপর 2বার এসিন ট্রফি পাইছে, মানে গোলকিপারদের যেটা ব্যালন ডিওর। এই পৃথিবীতে বহু বড় বড় কিপার আসছে না, যাদের বাড়ির কাছেও যাওয়ার সম্ভাবনা আমাদের এমিন নাই। এমিন নিশ্চিত পৃথিবীর ইতিহাসের ওয়ান অফ দি বেস্ট পেনাল্টি সেভার। তার ইদানিং প্লেইং টাইমে কিপিংও অসাধারণ, সবই খুব ভালো। কিন্তু সে কি আসলেই বুফন, কান এদের বাড়িতে যাওয়ার যোগ্য, বা নয়ারের বাড়িতে যাওয়ার যোগ্য? বুফন, কান, নয়ার এরা তো কেউ টানা 2বার এই ব্যালন ডিওর জেতে নাই। এখন এমিরে তাই বলে আমি এদের সবার উপরে উঠাই দেবো? এই স্ট্যাটিস্টিক্যাল জিনিস, এই পুরস্কার দিয়ে তুলনা করা, এইভাবে কাগজে কলমে শ্রেষ্ঠ খুঁজে বের করা, এই পুরো জিনিসটার মুখে না আমার একটা চপেটাঘাত মনে হচ্ছে। এই যারা অ্যান্টনিকে নিয়ে আজকে ট্রল করতেছে, তারা চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে যে আমি তোমাকে কিছু ফালতু স্ট্যাটস দিচ্ছি, ফালতু কিছু পরিসংখ্যান দিচ্ছি, যেটা দিয়ে মনে হবে যে আসলেই অ্যান্টনি গ্রেট। যেমন লিওনেল মেসি প্রিমিয়ার লিগে একটা গোলও করতে পারে নাই, কিন্তু অ্যান্টনি প্রিমিয়ার লিগে 3টা গোল করছে। তাহলে অ্যান্টনি সর্বকালের সেরা হলো না? অ্যান্টনি তো তাহলে গোট। গোট অ্যান্টনির জন্য শুভেচ্ছা থাকলো, আর পুরো ব্যাপারটা আরেকবার ভেবে দেখার জন্য সবাইকে আহ্বান থাকলো। সবাই ভালো থাকবেন।